নমস্কার, আমি জনি ঘোষ। আবার চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ভ্রমণটা ছিল সম্পূর্ণ ঘরোয়াভাবে। অর্থাৎ আমার বাড়ি এবং আমার যে মাসি, ছোটো মাসি, বড় মাসি ছিল এবং আমরা ভাই বোনেরা। আমরা গিয়েছিলাম খুব বিশেষ একটা স্থানে, যেটা মানে এই বছরের সবচেয়ে জনপ্রিয় বলা চলে। এবং অনেক দিন থেকেই চলছিল যে আমরা সেখানে যাব, কিন্তু সময়ের অভাবে, আর যেহেতু আমার বাবাও ঠিক তেমন সময় পায় না, তো সকলের সময় মেনটেন করে আমরা একটি দিন ঠিক করি। তো এই দিনে আমরা সকলেই তার উদ্দেশ্যে বের হয়ে পড়ি খুব সকাল সকাল, অর্থাৎ আমরা 8:30টায় রওনা হয়ে পড়ি। এবং ওই দিন আকাশটা খুব মেঘলা ছিল এবং চারপাশে কুয়াশাও ছিল। তো দেখে মনে হচ্ছিল যে আমরা শীতকালে মানে বেরিয়ে পড়েছিলাম। মূলত শীতকাল না, এটা ফাল্গুন মাসই চলছিল। আবহাওয়া দেখে মনে হচ্ছে যে শীতকাল। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এই সেই স্থান আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ কৃষ্ণ বিগ্রহ এবং অনেক জনপ্রিয় একটা মন্দির। আমরা চলেছিলাম আজকে গাইবান্ধার সেই জনপ্রিয় রাধা কৃষ্ণ কালী মন্দির, মনে হয় নামটা আমি সম্পূর্ণ জানি না, তবে রাধা গোবিন্দ ও কালী মন্দির হবে হয়তো। তো আমরা সকলে গাড়ি থেকে নেমে পড়ি এবং আমি গাড়ি থেকে যখনই এই বিগ্রহটাকে বাইরে থেকে দেখছি, মানে আমার মনে হচ্ছিল যে আমি মানে সেখানে বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলাম। এর আগেও অনেক মন্দির, অনেক জায়গায় ঘুরেছিলাম, তবে এত স্নিগ্ধ মানে একটা পরিবেশ পাইনি। এবং এখানে সবচেয়ে মজার ব্যাপার কিংবা অবাক করার বিষয় ছিল যে এখানে 200-200-র ওপর মানে ছোট ছোট মন্দির ছিল। সেখানে বাবা লোকনাথ, তারপর রাধা গোবিন্দ মন্দির ছিল, আবার শনি ঠাকুর ছিল, মানে বিভিন্ন আমাদের সনাতন ধর্মীয় যে বিভিন্ন ধরনের দেবদেবী রয়েছেন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেখানে মন্দির করা ছিল ছোট ছোট করে। এবং এই যে এখানে দেখছেন শনি মহারাজ ঠাকুরকে, তো সকলে আমরা এখানে প্রণাম করে আমরা মূল মন্দিরে, অর্থাৎ সেই বিখ্যাত, সেই জনপ্রিয়, সেই সবচেয়ে বড় বাংলাদেশের সর্ববৃহৎ যেই কৃষ্ণ মন্দির, সেই কৃষ্ণ মন্দিরেই আমরা দর্শনে যাই। এবং সেখানে কেন্দ্রেই রয়েছে মা কালী, এবং এই মা কালীর তার পাশে রয়েছে সবচেয়ে বড় যে কৃষ্ণ বিগ্রহ এটি, এবং তার অপর পাশে রয়েছে আদিযোগী, বাংলাদেশের সর্ববৃহৎ আদিযোগীর বিগ্রহ। যেহেতু কেন্দ্রেই মা কালী ছিল, তো প্রথমেই আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে গমন করলাম। তো সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে মায়ের মন্দিরের সিঁড়িতে জল প্রবাহিত হচ্ছিল, মানে মা সেখানে সাক্ষাৎ তার ভক্তদের মানে পুণ্য করার ব্যবস্থা করিয়ে দিয়েছেন, এরকম মনে হচ্ছিল। আর এখানে মায়ের রূপও ছিল দেখার মতো, সম্পূর্ণ সাবেকিভাবে মাতৃরূপ ফুটিয়ে তোলা হয়েছিল এবং তার পাশে ছিল ডাকিনী যোগিনী। তো সেখানে আমরা সকলেই প্রণাম করছিলাম। তো এবার এখানকার প্রণাম পর্ব শেষ করে আমরা চলে যাব পাশে যে আদিযোগীর বিগ্রহের নিচে আরও কিছু মন্দির ছিল, তবে সেখানে এখনও বিভিন্ন ধরনের যে বিগ্রহ হয় সেগুলো প্রতিষ্ঠা করা হয়নি। তবে এখানে হর পার্বতী ছিল, যেটা সত্যি মুগ্ধ করেছিল, যে এখানকার যে রূপটা ছিল সত্যি। আর এই বিগ্রহগুলো যারা সত্যি করেছে তাদের হাতের প্রশংসা করতেই হবে। তো যাই হোক, তো ভাবলাম এবার সম্পূর্ণ মন্দিরটাকে ক্যাপচার করি, এবং যা দেখে মনে হচ্ছিল যে স্বয়ং বৃন্দাবনে মনে হচ্ছে পৌঁছে গিয়েছিলাম। এবং তার পাশেই যে হয়তো পাখি গাছ হবে, সেই পাখি গাছের নিচে এখানে দোলনায় শ্রীকৃষ্ণ দুলছিল এবং সকলেই তার পায়ে এবং গালে আবির মাখা ছিল। এটা দেখে মনে হচ্ছিল, মানে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে মানে এখানে সাক্ষাৎ রাধা গোবিন্দ দোল খেলছিল। তো আমরা সকলেই সেখানে রাধা গোবিন্দের যে বিগ্রহটা ছিল সেখানে আমরা দোলনাটা ছিল, আমরা সকলে দোলাইলাম এবং তার পাশাপাশি সকলকে প্রণাম করলাম। তো এবার আমি চলে গেছিলাম উপরে, মানে সেখানে উপরে ছবি তোলার ব্যবস্থা রয়েছিল। তো আমরা সকলেই উপরে চলে গিয়েছিলাম এবং উপরে কিছু ছবি তুলে আমি দেখাচ্ছিলাম যে এখান থেকে মন্দিরটাকে কেমন লাগে। তো দেখুন কি অপূর্ব লাগছে, মানে হচ্ছে সত্যি যেন বৃন্দাবনে আমরা পৌঁছে গিয়েছিলাম। পেছনে আসতে না আসতেই দেখলাম যে এখানে আরও কিছু ছোট ছোট মন্দির ছিল। তো এখানেই এই যে বটগাছ হবে হয়তো, তো এখানেই নিচেই ছিল মায়ের অবস্থান, এবং তার পাশাপাশি ছোট কিছু মা শীতলা মন্দির, মা লক্ষ্মী, এবং তার পাশেই ছিল মা সরস্বতী। এবং এখানে সকল ভক্তরা মাকে তেল এবং সিঁদুর দিয়ে প্রণাম করছিল। তো তাই হয়তো আপনারা বিগ্রহটা লাল দেখতে পাচ্ছেন। তো এবার চলে যাব, এর পাশেই রয়েছিল
একটি নতুন কাঠামো, এবং যেই কাঠামোটা হতে চলেছে বাংলাদেশের সর্ববৃহৎ ভগবান শ্রীরামের বিগ্রহ, যার উচ্চতাই হবে 81 ফুট। এবং এটা শুধু বাংলাদেশের নয়, সমগ্র এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ভগবান শ্রীরামের বিগ্রহ হতে চলেছে। এটা দেখার জন্য সত্যি খুব এক্সাইটেড। তো এই সকল কিছু দেখে পেছনে গিয়ে দেখলাম যে এখানে আরও কিছু দোকান বসেছিল। তো দোকান সব কেনাকাটা করার পর আমরা চলে এলাম ভোগশালায়। তো দেখলাম এখানে প্রত্যেকটা ভক্তর জন্য উপরে ফ্যানের বাতাস, সাথে খুব সুলভ মূল্যে এখান থেকে ভোগ গ্রহণ করা যায়, যেটা সত্যি ভালো লেগেছিল। এবং আমরা যখন ফিরবো, ঠিক ফেরার পথেই দেখছি এখানে আরতি হচ্ছিল, ভোগ আরতি হচ্ছিল। এবং সবচেয়ে এই বিষয়টার মধ্যে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল যে এখানে মহিলা পুরোহিত দিয়েই রাধা গোবিন্দের সেবা করা হচ্ছিল। তো সেই মন্দির থেকে আমরা ব্যাক হয়ে আমরা এবার চলে এসেছি পার্বতীপুরের কেন্দ্রীয় কালী মন্দিরে। এটাও খুব জনপ্রিয় একটা মন্দির। তো আমরা ঢোকার মুখেই এটা নিলাম, তবে এই মন্দির এখনও সম্পন্ন করা হয় নাই। যতটুকু হয়েছে তাতেই তো মনে হচ্ছে স্বর্গ মনে হচ্ছে, কিন্তু আবার যদি সম্পূর্ণ মন্দির হয় সত্যিই অপূর্ব লাগবে। তো এইখানে মা শিলা মূর্তি রূপে প্রতিষ্ঠিত। এখানে মায়ের রূপ জানি না কী রূপে আছেন, তবে এখানে শিলারূপে মা অবস্থান করছেন। আর এই যে দেখছেন মন্দির কাজ চলছে। এবং পার্বতীপুর স্টেশন থেকে যে এই মন্দিরটা এত কাছে আমি কখনো ভাবতে পারিনি। এর আগে তো পার্বতীপুর অনেকবার আসা হয়েছে, তবে এটা কখনোই ভাবতে পারিনি। তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে না করতেই সেখানে দেখলাম যে গণেশের পাশে ঋদ্ধি সিদ্ধি এবং তার যে ছেলে শুভ এবং লাভ মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। তার পাশে এই মা সরস্বতী, এবং তার পাশেই ছিল মা মনসা, সাথে তার সন্তান মনে হয় আস্তিক মণি হবে হয়তো, আমি না জেনে বললাম, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। এবং সেই মন্দিরের নিচ থেকে সম্পূর্ণ উপরেরটা দেখলে এক মুহূর্তের জন্য সেখানে আমি থমকে গিয়েছিলাম যে এটা আদৌ কি মন্দির নাকি স্বর্গ। দেখুন শুধু এই মন্দিরের গায়ে কী পরিমাণ সৌন্দর্য, কী পরিমাণ কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। শুধু কারুকাজই নয়, এই মন্দিরের গায়ে আমাদের যে সনাতন ধর্মের যত কাহিনী, অনেক কাহিনী এখানে তুলে ধরেছিল। এখানে দেখলাম যে নারায়ণের যে 10 অবতার রয়েছে সেই অবতার তুলে ধরা হয়েছে, মা দুর্গার নবদুর্গা রূপ, তারপর 10 মহাবিদ্যা, তারপর বিভিন্ন ধরনের রূপ মায়ের ফুটিয়ে তোলা হয়েছে। এবং চারপাশে 4টা বড় বড় শিবলিঙ্গ ছিল। জানি না এই মন্দিরটা সম্পন্ন করলে কী পরিমাণ ভালো লাগবে। মনে হচ্ছিল যে আমি স্বর্গে চলে এসেছিলাম। তো দোতলা ওঠার পর আমরা একদম ছাদে গিয়েছিলাম, এবং ছাদে দেখুন এই চূড়াটা, এইখানে চারপাশে মায়ের 3 রূপের বর্ণনা ছিল, এবং চারপাশে রয়েছে ত্রিশূল, লাল ধ্বজা, যেটা দেখতে অপূর্ব। আমাদের পার্বতীপুরে যে এত ভালো এত বড় মন্দির রয়েছে আমি কখনো কল্পনাও করতে পারিনি। এবং এই যে দেখছেন মায়ের 3 রূপ, সত্য রজ তমগুণের প্রতীক মায়ের এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চারপাশে এই যে এখানে দেখছেন মহাদেব, মাতা পার্বতী, তার কোলে গজানন, কার্তিকেয়। ওপরে সমস্ত বিগ্রহ দর্শন করার পর আমরা যখন নিচে তাকাই দেখলাম যে মনে হচ্ছে যে সত্যি এত সুন্দর জায়গা যে আমাদের এই পার্বতীপুরেই রয়েছে, কখনো কল্পনাও করতে পারি। চারপাশে এত মন্দির, প্লাস এত সুন্দর কারুকার্যতা, প্রত্যেকটা কারুকার্যের পিছনে যে রহস্যটা ফুটিয়ে তুলেছে তারা, সত্যি সেই ভাবনাকে অবশ্যই ক্রেডিট দিতে হয়। তো আমরা প্রায় রাত হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এবার ফিরবো। অবশ্যই আমাদের পার্বতীপুর থেকে আমাদের ঠাকুরগাঁও আরও অনেকটা দূরই আছে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার রাস্তা আরও। তো এই সকল কিছু মন্দির দর্শন করে ঠাকুরকে বললাম যেন আমরা আবার এখানে আসতে পারি। তো সমস্ত কিছু দর্শন করার পর নিচে রাধা গোবিন্দ মন্দির ছিল, তো সেখানে ঠাকুরকে নমস্কার করি আমরা সকলে, এবং নমস্কার শেষে ঠাকুরকে বললাম যেন আমরা আবার এখানে আসতে পারি খুব তাড়াতাড়ি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর অবশ্যই আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি রয়েছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সন্ধ্যা হওয়ার পর দেখুন মন্দিরের সৌন্দর্যটা একটা আলাদাই অনুভূতি সেখানে কাজ করছিল। তো যাই হোক, অবশ্যই পাশে থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর এই মন্দিরে একবার হলেও আপনারা আসার চেষ্টা করবেন, যে যেখানে থাকেন, যদি বাংলাদেশে থাকেন অবশ্যই আসার চেষ্টা করবেন। এই মন্দিরটি খুব পার্বতীপুর স্টেশনের পাশেই। নমস্কার।